হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন। আজকে আমি তোমাদের সামনে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের নৈবিত্তিকগুলো সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। 1 নম্বরে বলা আছে মূলধন জাতীয় ব্যয় কোনটি? আচ্ছা, তো এই অধ্যায়ের নৈবিত্তিকগুলো শুরু করার আগে আমি এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিই। এই অধ্যায়টা কি? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো মূলধন জাতীয় লেনদেন কোনগুলো হয়? যে লেনদেনগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী হয়। যে দীর্ঘমেয়াদী বলতে কি 1 বছরের বেশি সময়ের জন্য। যে লেনদেনগুলোতে হচ্ছে তোমার টাকার অঙ্ক বড় হবে, আর যে লেনদেনগুলো কি বারবার ঘটবে না। তো এই জাতীয় তিনটা যদি আমি বৈশিষ্ট্য কোনো লেনদেনে পাই, তাহলে আমরা ধরবো সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এখন কোনটা আয় কোনটা ব্যয় সেটা তোমরা বুঝতেই পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন হতে হলেও 3টা বৈশিষ্ট্য লাগবে। কি কি? টাকার অঙ্ক ছোট হবে, বারবার ঘটবে, মানে ঘটনাটা লেনদেনটা বারবার ঘটবে, আর হচ্ছে যে স্বল্পমেয়াদী হবে। এখন স্বল্পমেয়াদী বলতে কি 1 বছরের কম সময়ের মধ্যে। তো এই 3টা ক্যাটাগরি দেখলে আমরা বুঝবো মুনাফা জাতীয় লেনদেন হবে। এখন মুনাফা জাতীয় লেনদেন তো বুঝলাম, আয় আর ব্যয় তো বুঝতে পারবো, বিক্রি করলে আয় হয়, ক্রয় করলে ব্যয়, এরকম করে বুঝতে পারবো। তাহলে আমি বেসিক ধারণাটা দিয়ে দিলাম। এখন দেখি আমরা নৈবিত্তিকগুলো সলভ করি, দেখবে সহজ লাগবে। মূলধন জাতীয় ব্যয় আমি ক্যাটাগরি কি বললাম? যে দীর্ঘমেয়াদী হতে হবে, টাকার অঙ্ক বড় হবে, পৌনঃপুনিক মানে বারবার ঘটবে না। তাহলে সুদ প্রদান, এটা হচ্ছে কি বারবার ঘটে। 3টা বৈশিষ্ট্য মিলানোর দরকার নেই, যে কোনো একটা বৈশিষ্ট্য না মিললেই ওটা আমরা ধরবো না। তাহলে সুদ প্রদান, এটা হচ্ছে কি বারবার সুদ পায়, মাসে মাসে সুদ আসে, তো দিতে হয় বা আসে যেটাই হোক, তো এটা মূলধন জাতীয় ব্যয় না। ভাড়া প্রদান, ভাড়াটাও কিন্তু মান্থলি পেড করতে হয়। আমাদের মূলধন জাতীয় ব্যয়ের প্রধান বৈশিষ্ট্যটা, প্রধান না আসলে একটা অন্যতম বৈশিষ্ট্যটা হচ্ছে কি বারবার ঘটবে না। মেশিন ক্রয়, এইটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। ক্রয় করলে অবশ্যই ব্যয় হয়। আর এটা মূলধন জাতীয় কেন? মেশিন কিন্তু প্রতিষ্ঠান বারবার কিনতেছে না, মাসে মাসে কিনতেছে না। একটা মেশিনের আয়ুষ্কাল অর্থাৎ এটার মেয়াদ অনেক বছর থাকে, 1 বছরের বেশি থাকে। তাহলে মেশিন ক্রয়কে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। আর পণ্য ক্রয়, একটা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় তো প্রতিদিন বারবারই চলতে থাকে, তাহলে এটাও মূলধন জাতীয় ব্যয় না। 2 নম্বরে বলা আছে যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয়ে ভুল হবে? মুনাফা জাতীয় ব্যয়কে যদি আমি মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করি, তাহলে আমার কোনটা নির্ণয়ে ভুল হবে? অবশ্যই মুনাফা নির্ণয়ে ভুল হবে। ঠিক আছে, আমি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়গুলো কি, যেগুলো হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী, ওটা আসলে ব্যয় না, অনেকটা সম্পদের মতো। আর মুনাফা জাতীয় ব্যয়গুলো কি স্বল্পমেয়াদী। এটা যদি আমরা নির্ণয়ে ভুল করে ফেলি, আমাদের নিট মুনাফা নির্ণয়ে ভুল হবে। আচ্ছা, 3 নম্বরে বলা আছে মুনাফা জাতীয় ব্যয় হলো, এখন দেখি, বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়। হ্যাঁ, তোমরা খেয়াল করো, তোমরা চিন্তা করতে পারো, এটা অনেকে কনফিউশনে পড়বা যে গাড়ি ক্রয় দেখে ভাববা যে ক্রয় তো বারবারই করা হয়, তাহলে এটা মনে হয় মুনাফা জাতীয়। কিন্তু হ্যাঁ মুনাফা জাতীয়, কিন্তু যখন গাড়ি দেখবা তখন তোমরা আবার চিন্তা করবা কি, যে গাড়ি তো হচ্ছে বারবার কিনে না কেউ, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয়। কিন্তু এখানে আবার বলছে বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়, মানে ওদের প্রোডাক্টটাই হচ্ছে গাড়ি। তাহলে গাড়ির যেটা হচ্ছে দোকান, তো তাদের জন্য গাড়ি কি বারবারই ক্রয় বিক্রয় করা হচ্ছে, তাদের জন্য এটা মুনাফা জাতীয় ব্যয়ই হবে। তাহলে এটা হাতে রাখলাম। পরে দেখি ব্যবসায় ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয়, এইটা মুনাফা জাতীয় ব্যয় হবে না, কারণ ব্যবহারের জন্য যে যন্ত্রপাতিটা কিনা হয় সেটা কিন্তু অনেক বছরই যাবে, এটার মেয়াদ অনেক দিন, তাহলে এটা না। পরেরটা দেখি ডেলিভারি ভ্যানের জন্য রোড ট্যাক্স ও বীমা প্রিমিয়াম। হ্যাঁ, এইটা মানে প্রতিষ্ঠানের পণ্য ডেলিভারি করার জন্য ডেলিভারি ভ্যানের প্রয়োজন হয়, তো এটার জন্য যখনই চালাবে রোড ট্যাক্স দিতে হবে, এটার জন্য বীমা করা হচ্ছে, বীমা প্রিমিয়াম মান্থলি পেড করতে হয়, তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে 1 আর 3 হবে উত্তর। নিচের কোনটি সঠিক? আমরা খ নাম্বারটা উত্তর দাগিয়ে দিব। 4 নম্বরে বলা আছে যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ। এখন দেখো, যে প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করে, যন্ত্রপাতি হচ্ছে ওদের জন্য প্রোডাক্ট, তো ওদের জন্য যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ কি হবে? মুনাফা জাতীয় লেনদেন হবে। কারণ কি, যে ওরা প্রতিনিয়তই ওরা ক্রয় বিক্রয় করতেছে। ব্যবহারের জন্য যদি মানে যন্ত্রপাতি কিনতো, তাহলে কি হতো, অনেক দিন যেত, তখন এটা আমরা মূলধন ধরতে পারতাম। তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এখন হচ্ছে এটা মুনাফা জাতীয় লেনদেন, এখানে আয় একটা অপশন আছে, প্রাপ্তি একটা অপশন আছে। তো এই যে বিক্রয়লব্ধ অর্থ পুরাটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আর এটা থেকে যখন আমাদের যদি বলা থাকতো যে বিক্রয় করা হয়েছে এত টাকায় আর ক্রয় করা হয়েছিল এত টাকা, ক্রয় আর বিক্রয়ের মাঝখানে যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে লাভ বা ক্ষতি, কিন্তু পুরা যে অর্থটা বিক্রয় করে পুরা যে অ্যামাউন্টটা আমরা পেয়েছি, এটা পুরাটাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। আমরা এটাতে ঘ নাম্বার অপশনে
রাইট অ্যান্সার দিলাম। 5 বলা আছে ব্যবসার জন্য পণ্য আমদানির শুল্ক। এখন পণ্য যে আমদানি করে নিয়ে আসবে, প্রতিনিয়তই পণ্য আমদানি করা, মানে যে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য আমদানি করে তারা প্রতিনিয়তই করে যে তাদের ব্যবসাটা হচ্ছে প্রোডাক্টটা বাইরে থেকে নিয়ে এসে দেন হচ্ছে সেল করা। তাহলে পণ্য আমদানি যেহেতু বারবার করতেছে তার মানে কি এটা মুনাফা জাতীয় লেনদেন হবে। এখন হচ্ছে আয় না ব্যয়, শুল্ক হচ্ছে দিতে হয়, হ্যাঁ শুল্ক দিতে হয়, তাহলে এটা হচ্ছে একটা ব্যয়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। তো ব্যবসার জন্য পণ্য আমদানি শুল্ক আমরা দাগাবো মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তারপরে দেখি সুকোমল বড়ুয়া তার ব্যবসার জন্য 1 খণ্ড জমি ক্রয় করেন। জমি রেজিস্ট্রেশন করতে তিনি 5,000 টাকা ব্যয় করেন, এই রেজিস্ট্রেশন খরচ। এখন খেয়াল করো, জমি ক্রয় করছে, জমি তো আর বারবার ক্রয় করে না, তো এটা একটা মূলধন জাতীয় ব্যয়। আবার জমি রেজিস্ট্রেশন করছে, তাহলে জমি যেহেতু বারবার ক্রয় করে না, রেজিস্ট্রেশনও বারবার করে না, জমি যখন কিনা হয় তখনই রেজিস্ট্রেশন করে নিয়েছে। তার মানে এই যে ব্যয়টা, এখানে ব্যয় যেহেতু বলাই আছে আমরা বুঝতে পারলাম এটা মূলধন জাতীয় লেনদেন, আর ব্যয় যেহেতু বলা আছে তাহলে কি এটা মূলধন জাতীয় ব্যয়, যেটা অপশন খতে রয়েছে, তাহলে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 7 নম্বরে বলা আছে বিশদায় বিবরণীতে লিপিবদ্ধ হবে। আচ্ছা, তো যারা হচ্ছে ক্লাস 9-এ পড়ো তারা হয়তো জানো না বিশদায় বিবরণী কি, কিন্তু যারা অলরেডি 10-এ আগামীবার পরীক্ষা দিবে তারা বিশদায় বিবরণী কি জানো, তাদেরকে বোঝানোর কিছু নাই। তো বিশদায় বিবরণীটা হচ্ছে 10ম অধ্যায়ের চ্যাপ্টারে আমরা পাবো। তো ওই চ্যাপ্টার যখন পাবো তখন আমরা বুঝতে পারবো। আপাতত আমরা জেনে নেই যারা হচ্ছে নতুন, বিশদায় আয় বিবরণী সম্পর্কে কোনো ধারণা নেই, তাদেরকে আমি শুধু বলি যে বিশদায় বিবরণীতে সবসময় মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় আয়গুলাই লিপিবদ্ধ হয়, ওখানে কোনো মূলধন জাতীয় লেনদেন আসে না। তো যারা হচ্ছে এই অধ্যায়টা করে ফেলেছো, মানে 10ম অধ্যায় করে ফেলেছো, তারা অবশ্যই আগে থেকে জানো, আর যারা করনি তাদের শুধু এতটুকুই মনে রাখবে। তাহলে এখানে প্রথমে বলছে 1 নম্বর অপশনে মুনাফা জাতীয় ব্যয়, আর 2 নম্বরে মুনাফা জাতীয় আয়, আর পরটা বলছে মূলধন, তো মূলধন আসবে না, তো 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর, তাহলে 7-এর ক হচ্ছে সঠিক। 8 নম্বরে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে। আচ্ছা, এটাও 10 নম্বর অধ্যায়ের একটা পার্ট। তো যারা নতুন ওই অধ্যায়টা করেনি তাদেরকে বলি আর্থিক অবস্থার বিবরণীতে সবসময় মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ হয়, আর হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ও লিপিবদ্ধ হয়। মুনাফা জাতীয় ব্যয় আসে না, মুনাফা জাতীয় ব্যয় সবসময় আসে বিশদায় বিবরণীতে, আর মূলধন জাতীয় যতই আসে আয় হোক আর ব্যয় হোক আসে আর্থিক অবস্থা বিবরণীতে। তো অপশনে আছে মূলধন জাতীয় প্রাপ্তি, হ্যাঁ আসবে, মুনাফা আসবে না, বিলম্বিত আসবে। তাহলে 1 ও 3 আমরা খ নম্বর অপশনে পেয়েছি, তাহলে খ হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বরে বলা আছে ব্যবসায়ের পণ্য আনয়নের জাহাজ ভাড়া প্রদান কোন ধরনের লেনদেন। তো ব্যবসায় পণ্য আনছি, এটা ভাড়া প্রদান করছি, ভাড়া যেহেতু প্রদান করছি এটা তো ব্যয়, তো ব্যয় নাকি চায়না চাইছে মূলধন না মুনাফা, তো পণ্য তো বারবারই আনতে হবে সেল করার জন্য, তাহলে যেহেতু বারবার ঘটে তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, তাহলে 9-এর ক হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নে বলা আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। নিচে 3টা অপশন দেওয়া আছে, বলা আছে যে মানে এখান থেকে বের করতে হবে কি এই 3টার মধ্যে কোনটা কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যদি তোমরা আমার প্রিভিয়াস পর্ব মানে টেকনিক ইজি এডুকেশন যে চ্যানেলটা আছে ওখানে যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এই সম্পর্কে ধারণা আছে, না থাকলে আমি রিকোয়েস্ট করবো যে ওইটা একটু দেখতে। তো যাই হোক, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 3টা হয়, এই 3টার বাইরে কখনো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয় না। কি কি? প্রথমটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, সেকেন্ডটা হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ, আর থার্ড যেটা সেটা হচ্ছে পণ্য গবেষণা ব্যয়, মানে পণ্য বিক্রয় করার আগে বা উৎপাদন বা ব্যবহার উপযোগী করার আগে যে গবেষণাটা করা হয় ওটার জন্য যে ব্যয় হয়। তো যাই হোক, এই 3টা যদি আমরা পাই ধরবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা এই 3টা অপশনের মধ্যে দেখি যে পাই কিনা। 1 নম্বর বলা আছে 3 বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ অ্যাড ফার্মকে প্রদান 1 লাখ টাকা। এখন আমি একটা অপশন কিন্তু বলেছিলাম যে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়। প্রচারণা মানে কি? বিজ্ঞাপন 3 বছরের জন্য, মানে দীর্ঘমেয়াদী, এখানে টাকার অঙ্কটা কি বড় আছে, তার মানে আমরা এটা বলতে পারি এটা একটা বড় অঙ্কের বিজ্ঞাপন, তার মানে এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে এটা দাগালাম, এটা হাতে রাখি, পরেরগুলা দেখি। 2-এ বলা আছে 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। 3 মাসের ভাড়া আমরা জানি যে 3টা অপশন বলে দিলাম, তো এটা পড়ে না, ভাড়া অগ্রিম বিলম্বিত মুনাফার মধ্যে পড়ে না। তারপরে কি পড়ে দেখি, ব্যবসার অফিস স্থানান্তর ব্যয়। আমি বলেছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর যে ব্যয় হয় সেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এইটা আমাদের ওই অপশনের মধ্যে পড়ে, বাকি যে একটা থাকে ওইটা এখানে নেওয়া নেই। তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর, তাহলে আমরা নিচের কোনটি সঠিক, খ নাম্বারটা
দাগিয়ে দিব। তারপরে দেখো 11, 12, 13 এই তিনটা প্রশ্নের উত্তর সমাধান করতে হলে আমাদেরকে উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটা পড়ে নিই। বলা আছে 2014 সালের 1 জানুয়ারি জনাব প্লাবন ভৌমিক তার ব্যবসার জন্য 40,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ 5,000 টাকা ব্যয় করলেন। যন্ত্রটি তিনি 2017 সালে 25,000 টাকায় বিক্রি করলেন আর এই সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেওয়ার পর ছিল 24,000 টাকা। এখন 11 নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে, বলেছে যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে মূলধন জাতীয় ব্যয় কোনগুলা, আচ্ছা ক্যাটাগরির সাথে মিলাই। যন্ত্রপাতি কিনছে, তো যন্ত্রপাতি কিনে কি দীর্ঘমেয়াদী বারবার কিনতেছে না, টাকার অঙ্ক বড়, তাহলে যন্ত্রপাতি ক্রয় এই 40,000 টাকা হাতে রাখলাম। সংস্থাপন ব্যয়, তো আমরা জানি কোনো সম্পদ কিনলে ওই সম্পদের সাথে আনুষঙ্গিক যে ব্যয় হয় এটা সম্পদের সাথেই যোগ যায়, অর্থাৎ যন্ত্রপাতিটা কিনা হয়েছে একবার, সংস্থাপন মানে সেটও তো একবারই করবে, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তারপরে বিক্রি করলেন, এটা আয়, তাহলে আর কিছু আসে না, 40,000 আর 5,000 যোগ করলে 45,000 টাকা হবে মূলধন জাতীয় ব্যয়। 12 নম্বর দেখি কি বলা আছে। বলা আছে 4 বছরের উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে। অবচয় মানে কি, অবচয় মানে হচ্ছে যে কোনো সম্পদ ব্যবহারের ফলে যে ক্ষয়প্রাপ্তি হয় এটাই হচ্ছে অবচয়। তাহলে কত টাকা অবচয় হয়েছে, দেখো সম্পত্তিটার দাম কত ছিল, দাম ছিল হচ্ছে 40,000 আর 5,000, টোটাল 45,000 টাকা। কিন্তু বিক্রয়ের সময় অবচয় বাদ দেওয়ার পর এটার দাম হয়েছে 24,000 টাকা। তার মানে কি, তার মানে হচ্ছে এই 45,000 থেকে আমরা 24,000 টাকা মাইনাস করব, মাইনাস করলে আমার আসবে কত, আসবে হচ্ছে 21,000 টাকা। তাহলে 12 নম্বরটা হচ্ছে ঘ অ্যান্সার। আচ্ছা 13তে বলা আছে উদ্ধৃত অনুযায়ী মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত। উদ্ধৃত অনুযায়ী মূলধন জাতীয় আয়, উদ্ধৃত মানে হচ্ছে উদ্দীপকটা। আচ্ছা এই উদ্দীপক অনুযায়ী মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত। মূলধন জাতীয় আয় কিভাবে মানে বের করতে হয়, যে আমি যে সম্পদটা বিক্রি করলাম ওইটা কত টাকা দিয়ে বিক্রি করলাম আর যত টাকা দিয়ে কিনেছিলাম বা ওইটার যে দামটা ছিল সেটা কত, তো এই দুটা বাদ দেওয়ার পরে হচ্ছে কি আমাদের মূলধন জাতীয় আয় না ব্যয় সেটা বের হয়। তাই খেয়াল করো, এই যন্ত্রপাতিটা বিক্রি করা হয়েছে 25,000 টাকা দিয়ে, কিন্তু অবচয় বাদ দেওয়ার পর মানে এই সম্পত্তিটার দাম কত ছিল, 24,000 টাকা। তো সম্পত্তির দাম ছিল 24,000 টাকায়, তুমি বিক্রি করলো 25,000 টাকা দিয়ে, তাহলে তোমার আয় কত হয়েছে, 1,000 টাকা। তাহলে 13 কতে যে বলা আছে 1,000 টাকা, এটা হচ্ছে সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো খুব সহজভাবে বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে। পরবর্তী পর্বে আবার পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। Yeah.